তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে হাইফেন চিহ্ন। তোমরা জানো আমাদের চ্যানেলে এখন চলছে যে ছেদ বা জ্যোতি চিহ্ন, সেই ছেদ বা জ্যোতি চিহ্নের বিভিন্ন যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আলোচনা করছি, কারণ এই ভাগগুলোতে কিন্তু তোমাদের প্রশ্ন দেই এবং আপনাদেরকে দেখিয়েও দিয়েছি প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, সেখানে কিন্তু 5 নাম্বার এসেছে। হুম তো তাই আমরা কিন্তু এই টপিকটা বেশি গুরুত্ব দিয়েছি এবং সেই টপিকটা আমরা ডিটেলসে আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো সমস্ত কিছু দেখবে এবং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, এবং আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমরা কিন্তু খুব সূত্রের সাহায্যে এবং খুব ভালোভাবে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা দেখো, যদি না বুঝতে পারছো কমেন্ট করবে, আমরা তারও ব্যবস্থা করে দেবো। তো চলো, আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শুরু করছি। তো এর আগে আমরা ড্যাশ চিহ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ড্যাশ চিহ্ন না দেখো তো তোমরা দেখে নিতে পারো, কারণ ওটা আর এটা একটু রিলেটেড আছে বলতে পারো। তাই আমরা পরপর আলোচনা করছি যাতে আপনাদের সুবিধা হয়। তো দেখো কি রয়েছে, হাইফেন চিহ্ন লম্বা ড্যাশ চিহ্নের অর্ধেক। অর্থাৎ যদি আমরা ড্যাশ চিহ্নটাকে এরকম দিই, আমরা কোথায় কথা বলছি, তাহলে হাইফেন চিহ্নটাকে আমরা কত দূর দেবো, এটা দেবো। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে বাংলায় হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন। বুঝতে পেরেছ? ড্যাশ চিহ্ন কিন্তু কাজ ওরকমই রয়েছে। তোমরা জানো ড্যাশ চিহ্ন দুটো বাক্যকে আমরা যোগ করার ক্ষেত্রে কিন্তু ড্যাশটা ইউজ করে থাকি, ড্যাশ চিহ্নটা। তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু এরকমভাবেই কাজ করে, কিন্তু এরও কিন্তু কিছু গুণ রয়েছে এটার থেকে আলাদা। তোমরা অবশ্যই সেটা জানবে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপরে দেখো, বিশেষ বিশেষ ক্ষেত্রে শব্দ বিশ্লেষে ও পদের সংযোজনায় হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। সেই জন্য হাইফেনকে শব্দ বিশেষ চিহ্ন বা পদ সংযোগ চিহ্ন বলা হয়ে থাকে। তোমাদের এগুলো যদি প্রশ্ন দিয়ে দেয় যে হাইফেন চিহ্নের আর এক নাম কি, সেটা হচ্ছে শব্দ বিশেষ চিহ্ন বা পদ সংযোগ চিহ্ন। তো এগুলো অবশ্যই মনে রাখবে বন্ধুরা। তো এরপরে চলো আমরা এবার ডিটেলসে আলোচনা করছি, অর্থাৎ এই বডিটার পোস্টমর্টম করছি, অর্থাৎ যে এই যে এই হাইফেন চিহ্ন, এটাকে নিয়ে আমরা এবার ডিটেলসে আলোচনা করব, পোস্টমর্টম করবো এবার আমরা হাইফেন চিহ্নকে। তোমরা দেখতে পাচ্ছ শব্দ বিশ্লেষ চিহ্নরূপে হাইফেনের ব্যবহার, তোমরা দেখতে পাচ্ছ এখানে। অলঙ্কার ছিল মণি ও মুক্তা খচিত। এখানে খচিত বিশেষণ ও মণি ও মুক্ত বিশেষের সঙ্গে যুক্ত বোঝাতে প্রথম শব্দ মণিতে হাইফেন চিহ্ন বসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। এটা বোঝাবার কি আছে বন্ধুরা, তোমরা অটোমেটিক বুঝতে পেরে গেছো। তারপরে দেখো 2, বিভক্তিযুক্ত শব্দ অংশকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজনে শব্দ থেকে বিভক্তিকে হাইফেন চিহ্ন দিয়ে পৃথক করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভক্তিযুক্ত যে চিহ্নটা তোমরা দেখতে যে প্রতিশ্রুতির এখানে রটা এখানে সাথে থাকতো, কিন্তু এটাকে আলাদা করা হয়েছে, আলাদা করে সেটাকে আমরা হাইফেন চিহ্ন দিয়ে আলাদা করে ফেলেছি, কারণ হাইফেন চিহ্ন দিয়ে বিভক্তিকে পৃথক করা হয়েছে। তো সেটাই এই 2 নম্বর নিয়মে বলছে। কি বলছে, বিভক্তিযুক্ত শব্দ অংশকে আলাদা করছে এবং বিভক্তিটাকে আলাদা করব, তখনই আমরা কিন্তু এই হাইফেন চিহ্নটা ব্যবহার করো। তোমরা যেখানে এরকম দেখতে পারবে, সেখানে যেমন এখানে মেলে হতুক, এখানে এটাকে এরকম করে দিয়েছে, তাহলে মানে এখানে কী হবে, হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো 3 নম্বর নিয়ম কি রয়েছে, শব্দের সন্ধিবদ্ধ রূপ ভাষার শ্রুতি কটু বলে মনে হলে শব্দের মাঝে হাইফেন চিহ্ন বসে। তোমরা দেখতে কচু আলু আদা অনেক অনেক বছর, তো এইগুলো দেখছে শব্দের সন্ধিবদ্ধ রূপ ভাষার শ্রুতিকটু বলে মনে হচ্ছে, তাই এখানে কিন্তু আমরা হাইফেন চিহ্ন ব্যবহার করে ফেলেছি। এবার দেখো পদ সংযোগে চিহ্নরূপে হাইফেনের ব্যবহার। এক দ্বন্দ্ব সমাস বা কিছু সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন চিহ্ন ব্যবহার। এবার দেখো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, তোমরা জানো দ্বন্দ্ব সমাস কি, এর উপরেও আমাদের ভিডিও বানানো আছে এবং খুব মানে কি বলো, তোমরা যদি 5 মিনিট টাইম দাও, সেই 5 মিনিট টাইমের মধ্যে তোমরা ওই ভিডিওটা যদি দেখো, তাহলে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই সমাসের প্রতি। তোমরা নিমিষেই বলে দিতে পারবেন এটা কী সমাস। তো সেরকমভাবে কিন্তু আমাদের ভিডিও বানানো আছে, তোমরা ভিডিওটা দেখো, প্লেলিস্টে তোমাদের রয়েছে। তো স্বর্গ মর্ত পাতাল ক্ষেত্রে তোমরা দেখবে যখন আমরা এরকম লিখি, আমরা বলি না বাবা মা, যখন আমরা সমাস করি দ্বন্দ্ব সমাস, তখন আমরা বাবা লিখে নিয়ে একটা হাইফেন দিয়ে দিই। তো সেই ব্যাপারটাই অন্যান্য সমাসবদ্ধ পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নীল অঞ্জল গিরি নিভ কায়া, হ্যাঁ, তো এগুলো সবই হচ্ছে কিন্তু সমাসবদ্ধ পদ। এবার দেখো 2,
পাশাপাশি অবস্থিত সমার্থক বিপরীতার্থক ও মূল পদের সঙ্গে বিকৃত পদের সংযোগ দেখাতে হাইফেন ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ সমার্থক পদের ক্ষেত্রে যখন আমরা সমার্থক পদ লিখি, যেমন লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীর হুঁশিয়ার, তো এখানে দেখতে পাচ্ছ এই হাইফেনটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো আরেকটি উদাহরণ তোমরা এখানে ভালো ভাবে বুঝতে পারবে। এখন সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজের ব্যবসা বাণিজ্য, দেখছো ব্যবসা বাণিজ্য এটা কিন্তু একটা কি সমার্থক শব্দ, তাই এখানে কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি। কাজকর্মের ক্ষেত্রেও আমরা সমার্থক শব্দ, এই কাজের সমার্থক শব্দ কর্ম বলতে পারতো, এখানে কিন্তু আমাদের এই হাইফেন ব্যবহার করে ফেলেছি। এবং বিপরীত শব্দের ক্ষেত্রেও আমরা কিন্তু হাইফেন ব্যবহার করবো। তোমরা দেখতে পাচ্ছ প্রবেশ প্রস্থান, এই ক্ষেত্রে আমরা কিন্তু বিপরীতের শব্দের ক্ষেত্রে আমরা কিন্তু এই সময় এই কি হাইফেন ব্যবহার করবো। এবং দেখো তোমরা ঘৃণা, শ্রদ্ধা, তারপরে দেখো মূল পদ ও বিকৃত পদের ক্ষেত্রে আমরা সমার্থ শব্দ ব্যবহার করি। দেখো ঠাকুর, ঠুকুর, এখানে দেখতে পাচ্ছি এখানে সমার্থ শব্দ ইউজ করা হয়েছে। এবার 3 নম্বর নিয়মটা দেখো কি রয়েছে। হ্যাঁ, এবং আরেকটু উদাহরণ তো আপনাদেরকে বলে দিই, সেটা দেখো গুছিয়ে গালি, হ্যাঁ, খেয়ে দে, সেজে গেজে, তো এইগুলো সব হচ্ছে মূল এবং বিকৃত পদ। এবার দেখো 3 নম্বর নিয়ম কি রয়েছে। একই শব্দের বিরক্তির ক্ষেত্রে হাইফেন চিহ্ন ব্যবহার হয়। যেমন দেখো গ্রামে গ্রামে একই শব্দ রয়েছে, সেক্ষেত্রে আমরা হাইফেন চিহ্ন ব্যবহার করব। কুঞ্জে কুঞ্জে একই শব্দ রয়েছে, বিরক্তিকর ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করবো। দেখো বিশেষের ক্ষেত্রে দেখো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গারো, খাসিয়া, জয়ন্তী, আর এলা জানো তোমরা কি বটে। বিশেষণের ক্ষেত্রে দেখো লাল, হলুদ, সাদা, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই হাইফেন চিহ্ন ব্যবহার করে ফেলেছি। এবং সর্বনাম সর্বনীয় বিশেষণের ক্ষেত্রে আমরা কিন্তু এই হাইফেন চিহ্ন ব্যবহার করব। কেউ কেউ, এমন কেউ, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। এবার 5 নম্বর নিয়মটা দেখো, বিভক্তি বা অনুসর্গের পরিবর্তে হাইফেন ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভক্তি বা অনুসর্গের পরিবর্তে বিলাত ফেরত, দাঁত কপাটি লাগা, তো এগুলো সবই কিন্তু বিভক্তি বা অনুসর্গের পরিবর্তে কিন্তু আমরা এইগুলো ব্যবহার করছি। এবার দেখো 6 নম্বর নিয়ম, সংখ্যা ও প্রত্যয় সংখ্যার সংযোগে বোঝাতে আমরা হাইফেন ব্যবহার করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যা 20 থেকে 25 বছর, এটা তোমরা অনেকে লেখা থাকো যে তোমরা যখন অঙ্ক করেছে সে গড়ের অঙ্ক 20 থেকে এরকম 29 ধরো এরকম লিখে দিলে, তো এখানে এটা আমরা ইউজ করে থাকি, তো এটাকে আমরা হাইফেন চিহ্ন বলে থাকি। তো এবার তোমাদের সুবিধার্থে আমরা কি করি তোমরা সকলে জানো, আরবার রিকাপ নিয়ে নিই, এটা তোমাদের ভালো হবে। এবং এই দুবার যদি আপনার দেখো তো আর দেখতে হবে না বন্ধুরা, অটোমেটিক আপনাদের মনে থেকে যাবে। এবং যে কোনো প্রশ্নে আসুক না কেন আপনারা অবশ্যই মনে থাকবেন, কিছু না হলেও মনে থাকবেই। তো দেখো হাইফেন চিহ্নটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ড্যাশ চিহ্ন একটা লম্বা দাড়ি হয়, এত বড় একটা দাড়ি হয়, তাহলে হাইফেন চিহ্ন এটার অর্ধেক হবে, অর্থাৎ এইখান পর্যন্ত হবে, এটাই হচ্ছে। এবং এই হাইফেন চিহ্নকে আমরা অনেকগুলো নাম জানি, সেটা হচ্ছে শব্দ বিশ্লেষণ চিহ্ন বা পদ সংযোগ চিহ্ন বলে থাকি, এটাও আপনার মনে রাখতে পারেন। শব্দ বিশ্লেষণ চিহ্নের হাইফেনের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ, শব্দ বিশ্লেষণ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কী করছি, হাইফেন ব্যবহার করে থাকবো। যখন এই বাক্য দিয়ে কি শব্দটাকে আমরা বিশ্লেষণ করব, দেখো খচিত বিশেষণ মণিভুক্ত বিশেষের সঙ্গে যুক্ত বোঝাতে প্রথম শব্দ মণিতে হাইফেন আমরা লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো 2 নম্বর নিয়মটা কি বলছে, বিভক্তিযুক্ত শব্দের শব্দ অংশকে আলাদা করতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিশ্রুতির এখানে রটাকে আলাদা করতে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন রয়ের আগে কিন্তু হাইফেন চিহ্ন আছে, অর্থাৎ বিভক্তিকে আমরা হাইফেন চিহ্ন ব্যবহার করছি। এবার দেখো 3 নম্বর নিয়ম কি রয়েছে, সন্ধিবদ্ধ রূপ ভাষার শ্রুতিকটু বলে মনে হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার দেখো পদ সংযোগ চিহ্নরূপে হাইফেনের ব্যবহার, এবং এই এক দ্বন্দ্ব সমাস বা কিছু সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেনের ব্যবহার। তোমরা দেখতে পারো দ্বন্দ্ব সমাস যখন আমরা করি তখন আমরা কিন্তু হাইফেন ইউজ করে থাকি। তোমাদেরকে একটু আগে বলে দিলাম যে বাবা মা সেখানে যখন লিখবো সেই সময় করে থাকি। তারপরে দেখো অন্যান্য সমাসবদ্ধের ক্ষেত্রেও আমরা করে থাকি, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তারপরে দেখো 2 নম্বর নিয়ম কী রয়েছে, পাশাপাশি অবশ্যই সমার্থক বিপরীত শব্দ ও মূল পদের সঙ্গে বিকৃতি পদের সংযোগ দেখাতে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ সমার্থক পদ, এই যে রাত্রি, নিশীথে, এগুলো সমার্থক পদ। তোমরা দেখতে ব্যবসা বাণিজ্য, এইসব সমার্থক পদের ক্ষেত্রেও আমরা কিন্তু কী করি, এই হাইফেন ব্যবহার করে থাকি। এবং বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করে থাকি। তোমরা দেখছো প্রবেশ প্রস্থান একসঙ্গে রয়েছে, তাই এখানে আমরা হাইফেন ব্যবহার করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘৃণা, শ্রদ্ধা, এটাও কিন্তু ঘৃণার বিপরীত শব্দ শ্রদ্ধা দেখতে পাচ্ছ এখানে, তাই এখানেও কিন্তু আমরা কিন্তু এই হাইফেন ব্যবহার করেছি। মূলপদ বিক্রিপদ, তোমরা ঠাকুর ঠুকুর, এখানে মূলপদ ঠাকুর, এখানে ঠুকুর এটি বিক্রিপদ হয়েছে, তাই এখানে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে খেয়ে দে, সেজে গেজে, এগুলো গুছিয়ে গালি, এগুলো সবই কিন্তু সমাজ, এখানে সবই কিন্তু একটা মূল পদ, এটা সেজে একটা মূল পদ, বিক্রিপদ গেজে গুজে, তো তাই এখানে আমরা
এই হাইফেন ব্যবহার করে ফেলেছি। এবার 3 নম্বর নিয়ম কী রয়েছে, দেখো একই শব্দের দ্বিরুক্তি ক্ষেত্রে হাইফেন ব্যবহার করি। যেমন ধরো গ্রামে গ্রামে একই শব্দ রয়েছে, কুঞ্জে কুঞ্জে একই শব্দ রয়েছে, তাই এখানে হাইফেন ব্যবহার করে ফেলেছি। এবং বিশেষণ ক্ষেত্রে আমরা সেই একই ব্যবহার, গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র, গরম, গারো খাসিয়া জয়ন্তিয়া। তারপরে দেখো বিশেষণের ক্ষেত্রে লাল হলুদ। তারপরে সর্বনামের বিশেষণের ক্ষেত্রে দেখো কেউ কেউ, এমন কেউ, এগুলো সবই কিন্তু আমরা যখন একই সঙ্গে থাকবে তখন আমরা কিন্তু এই হাইফেন ব্যবহার করবো। এবং 5 নম্বর নিয়মটা কী রয়েছে, বিভক্তি বা অনুসর্গের পরিবর্তে হাইফেন ব্যবহার করি। এখানে বিভক্তি বা অনুসর্গের পরিবর্তে কিন্তু হাইফেন ব্যবহার করে ফেলেছি। এ দেখো 6 নম্বর নিয়ম কী রয়েছে, 6 নম্বর নিয়ম রয়েছে সংখ্যা বা প্রতিসংখ্যার সংযোগ বোঝাতে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করে থাকি। তোমরা গড়ের অঙ্কগুলো করেছো, তোমাদেরকে একটু আগে বললাম যে 50 থেকে 60 এরকম আমরা একটা ড্যাশ দিয়ে করি। তো বন্ধুরা এটা ড্যাশ নয়, এটা হচ্ছে হাইফেন। ড্যাশ হবে কি, ড্যাশ একটু বড় হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো তো অবশ্য তো তোমাদের একটা আর একটা সুবিধার বলে দিই, যেটা আপনাদের মনে রাখতে হবে, এই ড্যাশ এবং হাইফেন নিয়ে অনেকে ঝামেলা থাকবে। তো বন্ধুরা এই যে ড্যাশ এবং হাইফেন, এটা নিয়ে আপনাদেরকে বলি। তো ড্যাশ চিহ্নটা বন্ধুরা আপনাদের একটু বড় হবে এবং হাইফেন চিহ্নটা একটু ছোট হবে। তো এইটুকু আপনারা মনে রাখতে পারবেন না? অবশ্যই মনে রাখতে পারবেন। এবং এই ড্যাশ চিহ্নকে আবার কেউ কেউ রেখা চিহ্ন বা কেউ বা বলেন দীর্ঘযুক্ত চিহ্নও বলে, অর্থাৎ বড় চিহ্ন বলতে বলছে। এবং এই হাইফেন চিহ্নটাকে আমরা কি বলি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।